আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের যত সম্পদ আছে তার 99% আছে 1% মানুষের কাছে, আর বাকি 1% সম্পদ আছে পৃথিবীর বাকি 99% মানুষের কাছে। আফগানিস্তানের জিডিপি $21 বিলিয়ন, নেপালের জিডিপি $40 বিলিয়ন, ভুটানের জিডিপি $2 বিলিয়ন, শ্রীলঙ্কার জিডিপি $84 বিলিয়ন, মিয়ানমারের জিডিপি $66 বিলিয়ন। আর এই কয়েক দেশের মানুষের কাছে যে সম্পদ আছে তার মোট পরিমাণ $213.6 বিলিয়ন। আর মার্ক জুকারবার্গের কাছে আছে $248.4 বিলিয়ন। তার মানে এই একজন ব্যক্তির কাছে এত সম্পদ আছে যা এই কয়েক দেশের মানুষের কাছেও নেই। আপনি নিজের মৌলিক প্রয়োজনের জন্য দৌড়াচ্ছি, কিন্তু সেটা ঠিকভাবে মেটাতে পারছি না। সপ্তাহের 6 দিন অনেকেই পরিশ্রম করেও মেটাতে পারছে না জীবনের সবচেয়ে প্রয়োজনীয় চাহিদাটুকু। অনেকেই তো আবার সপ্তাহের 7টা দিনই পরিশ্রম করেও একদিনের ভালো আহারের যোগান দিতে পারে না। সারা সপ্তাহ কাজ করেও অনেকেই 1 কেজি মাংস কিনতে পারে না। এমনকি অনেকেই নিজের ছোট সন্তানকে বাড়তি আয়ের জন্য চাপিয়ে দিচ্ছে সাংসারিক বোঝা, যখন তার সংসার কি বোঝার বয়স হয়ে ওঠে না। বিল গেটসের সম্পদের পরিমাণ $116 বিলিয়ন, ইলন মাস্কের সম্পদের পরিমাণ $395 বিলিয়ন, জেফ বেজোসের সম্পদের পরিমাণ $230 বিলিয়ন, ল্যারি এলিসনের সম্পদের পরিমাণ $234 বিলিয়ন। এদের মধ্যে অনেকেই আছে যারা আত্মনির্ভর বিলিয়নিয়ার, যারা পৈতৃকভাবে বিলিয়নিয়ার না। এরা নিজেরা নিজ প্রচেষ্টায় এত সম্পদের মালিক হয়েছেন। তারা যদি নিজেই নিজ কাজে এত সম্পদের মালিক হয়ে থাকে, তবে আপনি কেন নন? আপনার মাঝে এমন কিছু একটা নেই যা এদের আছে, যার মাধ্যমেই এরা এত সম্পদের মালিক হয়েছেন। বিল গেটস বলেছেন, গরিব হয়ে জন্মানোটা তোমার দোষ না, কিন্তু গরিব হয়ে মারা যাওয়াটা তোমার দোষ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি জানতে পারবেন কেন আপনি গরিব হয়ে আছেন এখনো। এতটুকু ভরসা রাখুন, আপনি বুঝতে পারবেন কি ভুল করে যাচ্ছেন আপনি। 1700 সালের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে দেখা দেয় কাপড়ের বিপুল চাহিদা। কিন্তু সেই সময় একজন তাঁতি শুধু একটাই কাপড় বুনতে পারত, এবং সেটা ছিল দীর্ঘ সময়ের কাজ। চাহিদা বেশি কিন্তু যোগান কম, প্রয়োজন হয় নতুন প্রযুক্তি। 1760-এর দিকে হেন্টহোমের এক অশিক্ষিত তাঁতি একটা মেশিন তৈরি করে, যা দিয়ে একসাথে 8টি কাপড় বোনা যেত। এইভাবে প্রযুক্তিগত উন্নতির ফলে পরবর্তীতে 80টি পর্যন্ত কাপড় একই সাথে বোনা যেত। এখন এই কাপড় দিয়ে পোশাক তৈরিতে দেখা দেয় সংকট, ফলে প্রচুর মানুষকে কাজে লাগানো হয় কাপড় দিয়ে পোশাক বানাতে। আর আধুনিক মেশিন তৈরি করতে ও কলকারখানা তৈরিতে প্রয়োজন হয় প্রচুর খনি শ্রমিক। এইভাবেই ক্রমে নানা কলকারখানা সৃষ্টি হয় ইংল্যান্ডে, আর প্রয়োজন হয় শ্রমিকের। এই শিল্পের বিপ্লব ইংল্যান্ডে শুরু হলেও তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে, যার ফলে পুরো ইউরোপ জুড়ে সংকট দেখা দেয় শ্রমিকের। অন্যদিকে 1804 সালে নেপোলিয়ন ও রাশিয়ার মধ্যে শুরু হয় যুদ্ধ। একদিকে অধিক সংখ্যার সৈন্য ও শক্তিশালী রাশিয়া, অন্যদিকে কম ও দুর্বল নেপোলিয়ন সৈন্য। এই যুদ্ধে হেরে যায় রাশিয়া ও বিরাট একটা অংশ দখলে নেয় নেপোলিয়ন সৈন্যরা। এরপর রাশিয়ান সৈনিকদের উচ্চপদস্থ কর্মীরা খুঁজতে থাকে এই যুদ্ধে হেরে যাওয়ার কারণ। এত শক্তিশালী সৈন্যবহর থাকতেও কেন তারা হেরে গেল, তা বের করতে তারা বুঝতে পারে তাদের ভুল। রাশিয়ান সৈন্যরা শক্তিশালী ও সংখ্যায় বেশি হলেও সৈন্যরা তাদের উচ্চপদস্থদের কমান্ড তেমন মানত না। তারা যুদ্ধ করত নিজেদের মতো করে। আর অন্যদিকে নেপোলিয়ন সৈন্যরা তাদের উচ্চপদস্থের কমান্ড অনুসারে যুদ্ধ করত, ও এর ফলে তারা জয়ী হয়। এরপর রাশিয়ার শাসক ও উচ্চপদস্থ কর্তারা সিদ্ধান্ত নেয় কিভাবে তাদের সৈন্যদের তারা কমান্ড মানতে বাধ্য করবে। আর এর জন্য তারা এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করে যাতে করে সৈন্যরা কমান্ড অনুসারে কাজ করে। চালু হয় প্রো রাশিয়ান শিক্ষা ব্যবস্থা। এবং এই শিক্ষা ব্যবস্থা ইংল্যান্ডের সরকার ও বিজনেসম্যানদের খুব পছন্দ হয়, এবং তারা এই শিক্ষা ব্যবস্থা তাদের দেশে ছড়িয়ে দেয়। এমনকি তাদের দখলে থাকা সকল টেরিটরিতেও এই শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে দিয়ে তারা নিয়ন্ত্রণ করতে থাকে পুরো বিশ্বকে। আপনারা প্রথমে জানুন কিভাবে এই শিক্ষা ব্যবস্থা আমাদের নিয়ন্ত্রণ করে প্রভাব খাটিয়েছিল। আপনারা হয়তো জানেন যে একটা সময় সারা বিশ্বে ব্রিটিশরা শাসন করেছিল। এই প্রো রাশিয়ান শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই তারা এই কাজটি করেছিল। আমাদের এই ভারত উপমহাদেশেও ব্রিটিশরা শাসন করেছিল। আপনি লর্ড ম্যাকাউলের নাম শুনে থাকবেন, যিনি আমাদের এই ভারতবর্ষে ইংরেজি শিক্ষার জন্য প্রকল্প নির্ধারণ করেন এবং তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে সারা ভারতবর্ষে চালু করেন। পুরো বিশ্বেই এই ইংরেজি শিক্ষা দেওয়া তখন তাদের প্রয়োজন ছিল।
তাদের অল্প পরিমাণ জনবল দিয়ে আমাদের দেশের বিশাল জনগোষ্ঠীকে কন্ট্রোল করতে তারা এটাই শিখিয়েছে যে তোমরা তাদের অনুগত চাকরিজীবী তথা চাকর। এই শিক্ষা ব্যবস্থা আমাদের শিখিয়েছে রাষ্ট্র ও সুপিরিয়রের প্রতি অনুগত, কাজের প্রতি নিষ্ঠা ও ইংরেজদের ভাষা আদান প্রদানের জন্য ইংরেজি ভাষা। অর্থের বিনিময়ে তোমাদের কাজ করতে হবে এবং আমরা যেভাবে বলবো ঠিক সেইভাবেই কাজ করবে। ভেবে দেখুন, তারা আমাদের দেশের সৈনিকদের বেতন দিয়েই আমাদের উপর নির্যাতন করত। তারা উচ্চ পদস্থ কর্মকর্তা রাখত আমাদের দেশের মানুষদের নিয়ন্ত্রণ করার জন্য। ছোট হাতির বাচ্চাকে হাতির মালিক ছোটকালে দড়ি দিয়ে বেঁধে রাখে। এই দড়ি ছিঁড়ে নিজেকে স্বাধীনভাবে চালনা করাটা হাতির ছোট বাচ্চাটার পক্ষে অসম্ভব। হাতির সেই বাচ্চাটা যখন বড় হয়ে যায় তখনও সে মনে করে যে এই দড়ি সে ছিঁড়তে পারবে না, কিন্তু এই দড়ি ছেঁড়া তার মতো বিশালদেহী হাতির জন্যে কিছুই না, সেটা সে জানত না। তার গড়ে ওঠা মনোভাবের জন্যে সে কখনোই আর স্বাধীন হতে পারেনি। ঠিক তেমনি একটা মানব বাচ্চাও জন্মের পর থেকেই আশেপাশে থাকা মা বাবা ও পরিবারের অন্য মানুষদের অনুকরণ করতে থাকে এবং সে বারবার পড়ে গেলেও নিজ পায়ে দাঁড়াইতে শেখে, নিজে নিজে হাঁটতে শেখে। তখন তার শেখার গণ্ডি ছিল অসীম। সকল কিছুই সে জানতে চায়, সকল কিছুই সে বুঝতে চায়। সে যখনই আরও একটু বড় হয় তখন তাকে আমরা পাঠিয়ে দিই স্কুলে। সেইখানে সে ধরা পড়ে প্রুশিয়ান শিক্ষা ব্যবস্থায়। তার নিজের থেকে যা ইচ্ছা শেখা বন্ধ হয়ে যায়। তাকে ধরিয়ে দেওয়া হয় সিলেবাস। এই সিলেবাস তার শেখার গণ্ডি। এই সিলেবাসের বাইরের কিছু জেনে তার লাভ নাই। তার মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয় ও যা শিখছে তা যদি সে ভালো করে পরীক্ষায় লিখতে না পারে রেজাল্ট হবে খারাপ, তাকে ভোগ করতে হয় নিন্দা। সে যদি স্কুলের নিয়মের মধ্যে না চলে পেতে হয় শাস্তি। এইভাবেই আমাদের মধ্যে শিশুকালেই ঢুকিয়ে দেওয়া হয়, তোমাকে যতটা শিখতে দেওয়া হয়েছে ততটাই শিখবে, ততটাই করবে। এইভাবে স্কুল থেকে কলেজ আর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে আপনি শিখবেন অনেক কিছুই, কিন্তু আপনার শেখার গণ্ডি তৈরি করে দেবে কারা? তারা কি চায়? তারা চায় ওবিডিয়েন্ট একজন, যে অর্থের বিনিময়ে তাদের জন্যে কাজ করবেন। এই শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে বাধ্যগত সৈন্য, কর্মকর্তা ও শ্রমিক বা চাকুরিজীবী শ্রেণী তৈরির জন্যে। সেইখানে আপনি বিলিয়নিয়ার হয়ে উঠবেন কিভাবে? একজন বিলিয়নিয়ার হতে যে মানসিক গুণ থাকা প্রয়োজন তা তো আপনার ছোটকালে হারিয়ে গেছে এই স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের সময়গুলোতে। একজন বিলিয়নিয়ার হতে হলে আপনাকে হতে হবে অন্যের সমস্যা সমাধানের চিন্তাশীল একজন মানুষ হওয়া ও সেটা বিক্রি করা। হতে হবে কৌতূহলী মানসিকতা সম্পন্ন মানুষ। হতে হবে ঝুঁকি আছে জেনেও সেই কাজটি করার মতো প্রবল সাহসী ও উদ্যমী। আপনি অর্থের পেছনে দৌড়াবেন এমন হলে হবে না। অর্থ যেন আপনার পেছনে ঘোরে এমন ব্যবস্থা আপনার করতে হবে। আপনার কোনো আয়ের টার্গেট থাকতে পারবে না। অসীম অর্থ আপনার হয়ে নিচ থেকেই আসবে এমন পথ তৈরি করতে আপনাকে ঝুঁকি নিতে হবে। তবেই হবেন আপনি একজন বিলিয়নিয়ার হওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ। তাহলে কি আপনি বাচ্চাদের স্কুলে যেতে দেবেন না? তাদের কি কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন নেই? অবশ্যই দরকার। তাহলে এত কথা কেন বললাম? আপনি এখনও আসল আলোচনায় আসেননি। আর আপনি, আমরা সবাই একটা সিস্টেমের বা ফাঁদের মধ্যে আছি, যেটা আমাদের শ্রমিক আর চাকরিজীবী করে রাখছে এই শিক্ষা ব্যবস্থার কারণে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সিস্টেমটা বুঝতে হবে আর এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে। হয়তো নতুন কিছু শিখতে হবে অথবা প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে ভাবতে হবে। এখন যুগ বদলাচ্ছে। আপনার আমার জায়গা দখল করছে অত্যাধুনিক মেশিন আর এআই, আর তাই আপনাকেও বদলাতে হবে। ধনী হতে হলে আপনাকে হতে হবে মাল্টি স্কিলফুল একজন। আপনার স্কিল অর্জনে ইন্টারনেট কাজে লাগাতে পারেন। আপনাকে সাহায্যের জন্য রয়েছে এআই টুলস। আপনাকে খুঁজতে হবে সমস্যা। পাঠাও আর উবার আসার আগে কেউ কি ভেবেছিল মোটরসাইকেল বা কার নিয়ে কেউ অপেক্ষা করবে রাস্তায় আপনার জন্যে? 100-200 টাকা খরচ করলে আপনি অন্যের কার নিয়ে যেতে পারবেন গন্তব্যে। কেউ কি ভেবেছিল অনলাইনের কোনো অ্যাপ আসবে যেখানে অর্ডার করলেই আপনার দুয়ারে চলে আসবে কাঙ্ক্ষিত পণ্যটি? সমস্যা এখনও আছে, তা খুঁজে বের করুন। সেটার সমাধানের পথ খুঁজুন। আর একবার যদি সেটা খুঁজে পান তো সমাধান বিক্রি করুন, আর অর্থ তখন আপনাকে খুঁজবে। মানুষ আপনাকে অর্থ নিজ থেকে দেবে, কারণ আপনি তার সমস্যার সমাধান করে দিচ্ছেন। কেউ কি ভেবেছিল
অ্যামাজনের মতো কোনো কোম্পানি যার নিজস্ব কোনো পণ্যই নেই, সে হয়ে উঠবে জায়ান্ট কোম্পানি? আপনার থাকতে হবে ঝুঁকি গ্রহণের মনোভাব। স্পেস এক্সের এত বিলিয়ন ডলার নষ্ট হওয়ার ঝুঁকি আছে জেনেও দমে যায়নি। তাই তো সেই কোম্পানির কর্ণধার আজ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। আপনাকে প্রুশিয়ান শিক্ষা ব্যবস্থার প্রভাবের গণ্ডির ভেতর থেকে বেরিয়ে আসতে হবে। আপনি শিখবেন আপনার প্রয়োজনে, আপনার ইচ্ছার প্রভাবে। আপনার থাকতে হবে ঝুঁকি গ্রহণের মনোভাব। স্পেস এক্সের এত বিলিয়ন ডলার নষ্ট হওয়ার ঝুঁকি আছে জেনেও দমে যায়নি। তাই তো সেই কোম্পানির কর্ণধার আজ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। আপনাকে প্রুশিয়ান শিক্ষা ব্যবস্থার প্রভাবের গণ্ডির ভেতর থেকে বেরিয়ে আসতে হবে। আপনি শিখবেন আপনার প্রয়োজনে, আপনার ইচ্ছার প্রভাবে।